যারা হিরোইন বানায় আর কি বা হিরো বানায়, তাদের মনে হয়েছিল ও কি হিরোইন হতে পারবে, ও কি হিরোইন ম্যাটেরিয়াল। এখন যে কোনো ম্যাজিক আমার বা হাতের খেল। চরিত্রের ক্ষেত্রে কি বেছে চরিত্র করতে পছন্দ করো নাকি যে কোনো চরিত্র করতেই তুমি ঠিকঠাক আছে করাই যায় এরকম? আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি আমাদের ওই সুযোগটা অত থাকে না যে আমরা খুব বাঁচতে পারবো। এত জনপ্রিয় একটা ধারাবাহিক এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণ কি ছিল? মানে কারণ একটাই, যেটা হচ্ছে গল্পটা রিসেন্টলি একটা পোস্ট দেখেছি 2 শালিকের, মা কেউ একজন হাত কেটে লিটারালি হাত কেটে রক্ত দিয়ে 2 শালিকের নাম লিখেছে। তোমরা তো আমার সব ভাই বোন দিদির মতন, আমাকে যাই মনে করো এই কাজগুলো তোমরা কেউ করবে না। আমি কারোর কোনো রকম কোনো শারীরিক ক্ষতি বা মানসিক ক্ষতি চাই না, কোনো একটা কিছুক্ষণের আবেগের জন্য। পাশে থেকো, ভালোবেসো আঁখি ঝিলিককে, মনে রেখো তোমরা সবাই এই 2 শালিককে। কঠিন পরিস্থিতিতে সব থেকে বেশি কোন মানুষটাকে মনে হয় যে এই মানুষটা পাশে থাকলে আমি এইসব পরিস্থিতি সামাল দিতে পারবো? মা বাবা। আমার মনে হয় মা বাবার থেকে বেশি কনস্ট্যান্ট সাপোর্টার, কনস্ট্যান্ট তোমার যে সাপোর্ট, ইউর ব্যাকবোন ইজ ইউর মম ড্যাড। আমি জীবনে খুব কম ভালোবেসেছি, আর যাদের ভালোবেসেছি তাদের আমি সারা জীবন ভালোবেসে যাবো। আমার ভালোবাসা কখনো উঠে যায় না। মানে সব জানে কি করতে হবে, আমরা নোবডি টু গিভ জ্ঞান, আমরা কেউ জ্ঞান দেওয়ারই নই। আর যতক্ষণ না জ্ঞান তোমার থেকে চাওয়া হচ্ছে, প্লিজ কেউ জ্ঞান দিও না। আলো নিভেছে, ক্যামেরাও থেমে গেছে, ব্যাকআপ শব্দটা যেন এখনো কানে আসছে। সম্প্রতি স্টার জলসার খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক 2 শালিক শেষ হয়েছে। ওই কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না, এটা বোধ হয় 2 শালিক সিরিয়ালটার জন্য প্রযোজ্য বলা চলে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন 2 শালিক সিরিয়ালের অভিনেত্রী নন্দিনী দত্ত। ওয়েলকাম টু সিটি সিনেমা। কেমন আছো প্রথমে বলো? আমি ভালো আছি, ভালো। অনেকদিন পর একটা স্লো লাইফ লিড করছি। এতদিন তো খুব 7 মাস 8 মাস আমরা শুট করেছি, খুব তাড়াহুড়ো, সারাদিন শুটিং, সকালবেলা উঠেই দৌড়, তারপর 14 ঘন্টা শুটিং এর পর বাড়ি আসা, আবার এসে কিছুক্ষণ ঘুমিয়ে আবার শুটিং এর জন্য প্রস্তুতি। তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছে। এখন একটু স্লো লাইফ লিড করছি, দেরি করে ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া করা নিজে, তারপর বিকেল বেলা একটু, আমার যেটা সবচেয়ে বেশি খুব শৌখিন আর খুব আনন্দ দেয়, খুব ছোট ছোট জিনিস, সেটা হচ্ছে আমি শুটিং এও করতাম হচ্ছে বিকেল বেলা দুধ কফি বা দুধ চা খেতাম। ওটা আমার একটা সারাদিনের পর একটা যেন একটা কি বলবো গিল্টি প্লেজার, যে আমি আর তিতিক্ষা খেতাম একসাথে দুজনে। আর এখন বাড়িতে আমি বিকেলে একা খাচ্ছি, দিয়ে বই পড়া, ভালো যাচ্ছে মোটামুটি। আচ্ছা, এই অভিনয়ের জার্নিটা তোমার শুরু হয় কিভাবে? অভিনয়ের জার্নি আমার শুরু হয়েছে বেশ অনেকগুলো বছর হয়ে গেল, এখন 7 থেকে 8 বছর। অদ্ভুতভাবেই শুরু হয়, হঠাৎ শুরু হয়। কারণ আমি কোনোদিনও ঠিক করিনি যে আমি অভিনেত্রী হব। ছোটবেলা থেকে, ছোটবেলায় খুব নাচ করতাম, নাচ করতে ভালোবাসতাম, সিনেমা দেখতে ভালো লাগতো, রং বা গ্ল্যামার ওয়ার্ল্ড, সাজগোজ এগুলো ভালো লাগতো। কিন্তু ছোটবেলায় যে খুব যে সাজতাম তাও নয়, কিন্তু সাজগোজের প্রতি যে খুব ন্যাক ছিল সেটাও নয়। দিনে দিনে যত বড় হয়েছি ওটা আমার মধ্যে ঢুকেছে আর কি। তো এই করতে করতে একদিন একটা মেসেজ আসে, একটা মেসেজ আসে যে ইনস্টাগ্রাম না ফেসবুকে একজন অভিনেতা, সেই অভিনেতা সায়ক চক্রবর্তী আর কি, আচ্ছা, সে আমাকে একটা মেসেজ করে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে তুমি কি অভিনয় করতে চাও, তুমি খুব আমার মনে হয় তোমার ফেসটা খুব ভালো যাবে, আর এমনিও এখন নতুন নায়িকা বা নতুন মুখ খুঁজছে সব। কি বলবো, ঠিক আছে বলে দাও। আমি সিরিয়াসলি ভাবিনি অত, কারণ ওনাকে সিরিয়াসলি ভেবেছি, কিন্তু আমার কিছু হবে সেটা আমি ভাবিনি। তারপরে উনি কাউকে একজন নাম্বার দেন, তারপর সেখান থেকে যোগাযোগ হয়, সেখান থেকে অডিশন দেওয়া
যেতাম খালি, কোনোদিনও মানে সিলেক্ট হয়নি। 2-3টে অডিশন দিয়ে আমি সিলেক্ট হইনি, তাও যেতাম, মাও যেত আমার সাথে। মা বলতো দে না, কি আছে, মানে কিছু তো ক্ষতি হচ্ছে না, তুই যাচ্ছিস অডিশন দিচ্ছিস, নতুন কিছু শিখছিস। আমার মায়ের ছোটবেলা থেকেই নাচ, তারপর অভিনয়, মানে এই সবের প্রতি খুবই ন্যাক। আমিও মায়ের সঙ্গে যেতাম, দিতাম অডিশন। আর অদ্ভুত ভাবে অডিশন গুলো ভালো যেত, কিন্তু যেই প্রথম একটা অডিশন আমি দিয়েছিলাম, আমার জীবনের প্রথম অডিশন, সেই অডিশনে আমার মনে আছে অদিতি দি ছিল। আচ্ছা, সে আমার খুবই কাছের এখন আমার জীবনে, আমার উৎপত্তি অভিনয় জগতে অদিতির হাত ধরে। সেই অডিশনটা খুব খারাপ দিয়েছিলাম আমি, মানে আমি একটা মানে প্রথমে ক্যামেরার বাইরে সবকিছু ঠিক ছিল, যেই অ্যাকশন বলছিল সব আমি ভুলে গিয়ে, সব গলিয়ে গিয়ে জড়িয়ে জারিয়ে একটা জঘন্য, মানে আমি যদি ওখানে থাকতাম আমি বলতাম তুমি ওকে বাড়ি পাঠাও, আর অভিনয় ফিল্ডের কোনো আশেপাশে যেন আমি না দেখি। কিন্তু অদিতি ওয়াজ ভেরি পেশেন্ট উইথ মি। আমি অদিতি তো জানতোই যে আমি সিলেক্ট হব না, কিন্তু শি মেড শিওর যে আমার অডিশনটা যেন কমপ্লিট হয়। তো আমার 21-22তম বার গিয়ে হয়তো আমি পুরো ডায়লগটা বলেছি কেটে কুটে, তারপর বাড়ি এসেছি। তো ওই সিরিয়ালেরই আমার একটা চরিত্রের জন্য আমার সুযোগ আসে, সেখান থেকে অভিনয় শুরু। প্রথমে তো পার্শ্ব চরিত্রে কাজ করেছো, তারপর যখন মুখ্য চরিত্রের অফার প্রথমবার পাও, সেই সময় কি অনুভূতি ছিল? আমি যখন পার্শ্ব চরিত্র শুরু করেছিলাম, তারপর প্রচুর ক্যারেক্টার্স আমি করেছি, কোনোদিনও আমার ওইটা ফিল হয়নি যে আমার একদিন মুখ্য চরিত্র হতে হবে বা আমাকে হিরোইন হতে হবে। আমি একজন ভালো অভিনেত্রী হতে চেয়েছিলাম। আস্তে আস্তে অভিনয়ের প্রতি ভালোবাসা বলো, যাই বলো, বা অভিনয়ের প্রতি টান বলো, আমার কিন্তু পার্শ্ব চরিত্র থেকে শুরু হয়েছিল। আর আমার আশেপাশের লোকজনেরাও কোনোদিনও বলেনি যে তোকে কিন্তু এবার হিরোইন হতে হবে, কতদিন আর তুই ক্যারেক্টার করবি, কতদিন তার তুই ইয়ে করবি। কিন্তু আমার কাছে যখন ওই অফারটা আসে, সেটাও অদিতিদিরই দেওয়া। বসন্ত বিলাস মেজবাড়ি আমার জীবনের প্রথম লিড, সেটা অদিতি আমাকে দিয়েছে। তো আমার কাছে ফোন আসছে, আমি খুব খুশি হয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর ওই সময় আমি আমার জীবনে একটু একটা টার্ময়েল জায়গা দিয়ে যাচ্ছিলাম, যেখানে আমার পার্সোনাল লাইফ একটু মানে যেটা হয় জীবনে আর কি, কাজ করতেও খুব একটা ভাল লাগছিল না, মনে হচ্ছিল আদৌ কি প্রফেশনটা আমার জন্য। মানে আমি নিজেকে তখনও কনফার্ম হইনি যে আমি অভিনেত্রী হয়েই টিকে যাবো, আমি অভিনেত্রী হব, এরকম আমার তখনও মনে হয়নি। ফাইনাল চেকটা আমি পাইনি। সেই মুহূর্তে আমার অডিশন দেওয়া, আর সেটা আমি পেয়েওছি বসন্ত বিলাস মেজবাড়ি। তখন বহুজন বলেছিল যে চ্যানেলের লোকেরা, তারপর অনেক মানে যারা আর কি কাস্টিং তৈরি করে বা যারা হিরোইন বানায় আর কি বা হিরো বানায়, তাদের মনে হয়েছিল ও কি হিরোইন হতে পারবে, ও কি হিরোইন ম্যাটেরিয়াল, আদৌ কি হিরোইন হতে পারবে। বাট অদিতি আমার উপর বিশ্বাস করেছিল, এই প্রজেক্টটা আমায় দিয়েছিল। আর সত্যি কথা বলতে বাই গডস ব্লেসিং এন্ড গ্রেস আজকে তারাই আমাকে সবাই প্রত্যেকে বারংবার হিরোইন করতে চেয়েছে পরবর্তী প্রজেক্টগুলোতে। তার জন্য আমি সবসময় যে আমাকে সেই সুযোগটা করে দিয়েছে অদিতি, তাকে সবসময় ধন্যবাদ জানাবো। আমরা 2 শালিক যেখানে থাকবো সেখানে খারাপ কিছু হতে পারে না, ভালোই হবে। চরিত্রের ক্ষেত্রে কি বেছে চরিত্র করতে পছন্দ করো, নাকি যে কোনো চরিত্র করতেই তুমি ঠিকঠাক আছে করাই যায় এরকম? আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের ওই সুযোগটা অত থাকে না যে আমরা খুব বাঁচতে পারবো। আচ্ছা, বা আমাদের অতগুলো কাজ হয় না যেখানে আমরা বসে বাঁচতে পারবো যে না এটা করবো না, বা সেই বাঁচার জন্য একটা সার্টেন বয়স লাগে। তোমাকে একটা পয়েন্ট অব্দি অনেক কাজ করে যেতে হবে, অনেক কাজ করে গিয়ে তোমাকে নাম কামাতে হবে, তোমাকে এক্সপিরিয়েন্স কামাতে হবে, তোমাকে টাকা কামাতে হবে, তোমার ব্যাংকে পয়সা থাকা দরকার। সেখানে গিয়ে তুমি বলতে পারবে যে ঠিক আছে আমি এটা করবো না, আমি 2 মাস ওয়েট করি, আমি অন্য কিছু একটা করবো বা আমি ওটা করবো। তো এইটা করার জন্য তোমার পকেটের জোর লাগে, তোমার এক্সপিরিয়েন্স লাগে, তোমার মনের জোর লাগে, সেটা একটা বয়সের পর তৈরি হয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ কিছু তো বেছে আমাদের করতেই হয়। একটা টাইমের পর গিয়ে যখন তুমি কয়েকটা কাজ করে ফেলেছো, তখন মনেই হয় যে হ্যাঁ এরপর থেকে আমি লিড চরিত্রই করবো, বা সিনেমায় যে কোনো চরিত্র করব, বা ওয়েব সিরিজে এটা করব, বা এই চরিত্রটা আমার মনে হয় না যে কি বলবো সামাজিক ক্ষেত্রে ঠিক হবে, যে আমি যদি এই চরিত্রটা করি সেটা ইম্প্যাক্ট আমার চরিত্রের মানে আমার পার্সোনালিটির উপর পড়বে। ধরো কোনো একটা ভীষণ ডার্ক হিউমারাস জিনিস
যেটা মানুষকে হার্ট করতে পারে সেইটার পার্ট আমি হতে চাই না, বা কোনো কিছু মানে মানুষকে যেটাতে হার্ট করবে আর কি সেরকম কোনো কাজের পার্ট আমি হতে চাই না। তুমি প্রথমেই বললে যে অভিনেত্রী হবে এরকম কোনো প্রথম থেকে কোনো ভাবনা ছিল না, যদি অভিনেত্রী না হতো তাহলে কি হতো, সেটা কি কখনো ভেবেছিলে? ডান্স তো করতাম, খুব ছোট বয়সে ক্লাস 11-এ পড়তে আমি অভিনেত্রী হয়ে গেছি, কারণ জীবনে কোনোদিনও ভাবিনি, কিন্তু আমার ছোটবেলা থেকে খুব ল পড়ার ইচ্ছে ছিল। আচ্ছা, তো ভেবেছিলাম বড় হয়ে যদি পড়াশোনার ক্ষেত্র থেকে কিছু করা যায় তাহলে আই উইল বি আ লয়ার, যেটা আমার বড় হয়ে আমার তর্ক করা বেহেস করার প্রবণতা দেখে আমার বন্ধুরাও বলে যে তুই লয়ারই হতি তো ভালো হতো। যাই হোক সেটা হওয়া হয়নি, অভিনেত্রীতে লাস্ট অব্দি থাকা হয়েছে। হ্যাঁ মানে আমার কাজ করতে করতে আমার মনে হয় বসন্ত বিলাস করার পর অ্যাকচুয়ালি, হ্যাঁ বসন্ত বিলাস করার পরে যে স্প্যানটা আমার কাছে মানে 6-7 মাস আমি কোনো কাজ করিনি। তুমি যে বললে যে বেছে কাজ করা, 6-7 মাস আমি বাদছিলামই যে আমি কি কাজ করব, তার অনেক অফার এসেছিল সেই মুহূর্তে আমি করিনি। কারণ আমার যেরকম ধরনের লুক, আমার যেরকম ধরনের অ্যাপিয়ারেন্স, সেখানে বেসিক যা কাস্টিং করা হয় লোকের মনে হয় যে ও খুব ভালো নেগেটিভ লিড হতে পারে, ও খুব ভালো নেগেটিভ করতে পারে, ও খুব ভালো মানে যত সুন্দর তো ফ্যাশন সেন্সটা, বলছি না আমাকে খুব সুন্দর দেখতে বা ফ্যাশন সেন্সটা বা যতটা মানে আমার মতন গঠনের আরবান দেখতে হয়, তাদের মনে হয় যে খুব নেগেটিভ চরিত্র করতে পারবে। আমি ওই স্টিরিওটা একটা ভাঙতে চেয়েছিলাম, আমি খুব সিম্পল একটা মেয়ের ক্যারেক্টার করতে চেয়েছিলাম। বাট এই 6-7 মাস ওয়েটটাকে আমি বলবো না যে আমার ওয়েস্ট অফ টাইম, বাট হ্যাঁ আমার মনে হয় যে ক্যারিয়ারের শুরুতে আমার মনে হয় তুমি যত কাজ পাচ্ছ করে যাও, করে যাও, করে যাও, করে যাও, করে যাও, পকেট ভারী করো, এক্সপিরিয়েন্স গ্যাদার করো, অভিনয় শেখো, আরো 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 বেশি তুমি ঢোকো এই বিষয়ের মধ্যে, তারপর একটা পয়েন্টের পর তুমি চুজ করো। তো তারপর যে কাজটা আমি করি রামকৃষ্ণা, সেখান থেকে আমি ডে 1 থেকে পাকাপোক্ত ভাবে একদম বুঝে গেছিলাম যে আমার রক্ত, আমার নিঃশ্বাস সবকিছুই অভিনয়ের মধ্যে দিয়ে ঘটে, আমি অভিনয় না করতে পারলে বাঁচবো না, আর অভিনয় ছাড়া আমি কিছু করতে পারবো না। 2 শালিক শেষ হয়েছে কিছুদিন আগে, শেষ যেদিন শুটিং করেছো তার পর দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আর কল টাইমটা এলো না, সেই সময়ের যদি অনুভূতিটা তুমি একটু শেয়ার করো। কল টাইমটা এলো না জানি, আগের দিন আমরা র্যাপ আপের পর পার্টি করেছিলাম, র্যাপ আপ পার্টি। প্রত্যেকটা র্যাপ আপে লোকেরা প্রচুর কাঁদে, প্রচুর কষ্ট পায় যে আমরা এটা করতে পারবো না, আমরা ওটা করতে পারবো না। আমরা মানে হেসেছি, জাস্ট আমরা পুরো টিম মিলে হেসেছি, আনন্দ করেছি, গান গেয়েছি, নেচেছি, মানে মানে আমার নিজের ব্লগেও আমি বলেছি যে এত আনন্দ করেছি, এত আনন্দ করেছি যে মানে আমার মনে হয় কষ্টটাই আনন্দের মধ্যে দিয়ে আমরা বের করে দিয়েছি। সেখানে আমাদের প্রোগ্রামার ছিল, আমাদের ম্যানেজার ছিল, আমাদের আর্টিস্টরা ছিল, সবাই ছিল, একটু আগে ডিরেক্টররা ছিল, সবাই এতটাই আনন্দ করে গেছি যে পরের দিন উঠে মনে হচ্ছিল যে এতটা আনন্দ করলাম কিন্তু মনে হয় যেন কোনো কিছু শুরুর আনন্দ করলাম, কোনো কিছু শেষের নয়। তো এখন আমাদের গ্রুপে কথা হয় যে মনেই হচ্ছে না যে শেষ হয়ে গেছে, মনে হচ্ছে যেন কালকে আবার কল টাইম আসবে, আবার যাবো শুটিং এ। কালীপদকে আমি বিয়ে করবো না ঝিলিক, এই কথা স্যারকে বলার সাহস আমার নেই। ঝিলিক হিয়ার, নো ফিয়ার। এত জনপ্রিয় একটা ধারাবাহিক এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণ কি ছিল? মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণ একটাই, যেটা হচ্ছে গল্পটা 6 মাসের গল্প ছিল। আচ্ছা, শুরু থেকেই এটা 6 মাসের মানে ধারাবাহিকে আমার মনে হয় প্রযোজকরা বা চ্যানেলরা এমন একটা কনসেপ্ট আনার চেষ্টা করেছিল, যেটা এখন হিন্দিতেও হচ্ছে, যেটা হচ্ছে 6 মান্থসে একটা প্রজেক্ট চলবে, তারপর যদি সেটা খুব জনপ্রিয়তা পায় তারপর যাই হোক সেটা 6 মান্থসেই বন্ধ হবে, একটা ধারাবাহিককে টানা হবে না। 6 মাসের যেমন একটা ওয়েব সিরিজ হয় বা একটা সিনেমা হয়, যে আমরা হ্যাঁ ওদের শুরুর দিন থেকে প্রথম দিনের গল্প আর শেষের ক্লাইম্যাক্স এটা ঠিক করা ছিল। আচ্ছা, মানে শুরুটা শেষটা প্রথম থেকেই ঠিক ছিল, প্রথম থেকেই ঠিক ছিল। তো আমরা শুরু থেকেই জানতাম, আমরা একদম শুরু থেকে জানতাম না, বাট কিছুদিন পর থেকেই জানতাম যে এটা 6 মাসে শেষ হবে। ও আচ্ছা, হ্যাঁ। তারপর আমাদের অনেক জনপ্রিয়তা আমরা পেয়েছি, অডিয়েন্সের প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর মানে এতটা ভালোবাসা, মানে সত্যিকারের আমি জানি না যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। অডিয়েন্সের জন্যই আমরা আছি, আমি তো আছি, মানে আজকে আমি যতটুকুনি জনপ্রিয়তা বা যতটুকুনি কাজে মানে পেয়েছি সবটাই মানে অডিয়েন্সের জন্য। এত ভালোবাসা, মানে ইউ হ্যাভ নো আইডিয়া আমরা কি লেভেলের এডিটস পেতাম প্রত্যেক দিন,
প্রত্যেক দিন মানে কিভাবে লোকেরা আমাদের ভালোবেসেছে আঁকড়ে ধরেছে সেটা আমাদের টিআরপি তো আমরা ফ্যান পেজও তৈরি হয়েছিল, ফ্যান পেজ 6 মাস আমরা আমাদের একটা মানে একটা যেন আমাদের বলয় তৈরি হয়ে গেছিল 2 শালিকে। হ্যাঁ মানে এটা মনে হচ্ছিল না অদ্ভুত একটা জিনিস। তারপর 6 মাস পর বা 5 মাসের দিকে আমার মনে হয় চ্যানেল ডিসিশন নেন সেটা গল্পটা বা এবার একটু এক্সটেন্ড করা যেতে পারে, কিন্তু গল্প এক্সটেন্ড করতে গিয়ে কি হয় যে আমাদের ক্লাইম্যাক্সও লেখা হয়ে গেছিল, তাই জন্য গল্প এক্সটেন্ড করতে গিয়ে গল্প না ওই থই হারিয়ে ফেলে যে কি করবে এবার বুঝতে পারছি না, কারণ গল্প ক্লাইম্যাক্সও রেডি হয়ে গেছিল, এখন নতুন করে গল্প আর কি করবে। তো তারপর ওরা ডিসিশন নেয় যে ঠিক আছে এবার মানে এটাকে এক্সটেন্ড বেশি দিন করা যাবে না, তো 7 মাসের মাথায় হয়তো ওরা মনে করেছে এটা শেষ করে দেবে। একটা সিরিয়াল যখন শুরু হয় তখন তো সেটা জানা যায় না যে কতটা জনপ্রিয়তা পাবে, কিন্তু যখন 2 শালিক শুরু হওয়ার পর যে জনপ্রিয়তাটা পেয়েছিলে সেই সময় তো জানতে যে 6 মাস পর সিরিয়াল শেষ হয়ে যাবে, সেই সময় কেমন লাগতো যে এত জনপ্রিয়তা পাওয়ার পরও এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সিরিয়ালটা? সেটা কি কোথাও গিয়ে না আমার এই জিনিসটা খুব ভালো লাগতো যে আমার ভালো লেগেছিল যেদিনকে আমি শুনেছিলাম যে এটা 6 মাসে শেষ হয়ে যেতে পারে, কারণ আমার মনে হয় যে কোনো কিছু ভালো কাজ, কোনো ভালো জিনিস, কোনো ভালো কাজ বেশি টানার দরকার নেই। মানে আমার মনে হয় ওই যে ইম্প্যাক্টটা ফেলে দিয়ে গেছে 2 শালিক সেটা থেকে যাবে অবশ্যই, সেটা 6 মাসেই করে দিয়ে গেছে, আমরা 7 মাসেই করে দিয়ে গেছি, তার জন্য আমাদের 2-3 বছরের দরকার ছিল না। তো আমার তো খুব ভালোই লেগেছে। বিপরীতে তিতিক্ষা যে অভিনয় করেছিল প্রথমে, মানে তোমাদের কি আগে থেকেই পরিচয় ছিল নাকি এই সিরিয়ালের সুবাদে দুজনের পরিচয়? আমাদের আগে থেকেই পরিচয় ছিল, যেহেতু আমাদের একটা কথা যারা দেখতে একরকম। হ্যাঁ, এবার সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর 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 বেরিয়েছিল যে আমাদের দেখতে একরকম, মানে একই জন একই রকম দেখতে এই সেই। তার আমি বসন্ত বিলাস যখন করতে গেছিলাম আমাদের চ্যানেল থেকেও বলেছিল, তখন ও একটা সিরিয়াল করতো দত্ত অ্যান্ড বৌমা, তখন বলছে যে আমরা যে নন্দিনীকে কাস্ট করে এরকম হয়ে যাবে না তো, যে লোকেরা কনফিউজ হয়ে যাবে যে একটা মেয়ে কি দুটো লিড করছে, মানে দত্ত বৌমাও করছে বসন্ত বিলাসও করছে, আবার একই চ্যানেলে দুটো হতো, একই চ্যানেলে দুটো হতো। তো সেইটা ওই সেখান থেকে একটা মানে আলাপ, তারপর ওখান থেকে ফেসবুকে আলাপ যে কিরে ভাই তোকে আর আমাকে এত এক দেখতে, একদিন দেখা করি চল, দিয়ে আমরা একদিন দেখা করলাম। তারপর এইভাবে টুকটাক কথা হতো, ইচ্ছে পুতুল করলো, আমি জিতে ইচ্ছে পুতুল করলো, আমি রামকৃষ্ণ করলাম, তখন ওই একে অপরের সাথে ইনস্টাগ্রামে বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে একটু আধটু কথা হতো। তারপর যখন আমাদের আমার রামকৃষ্ণ শেষ হয়, ওর ইচ্ছে পুতুল শেষ হয়, আমরা না 2-3টে জায়গায় একই সাথে লুক সেট বা অডিশন দিতে গেছি। আচ্ছা, সেরকমই এই 2 শালিকের জন্য একদিন দেখছি তিতিক্ষাও এসছে, আমার তো ভালো লেগেছে, আমার চিরকাল লোকে খুব ভালো লাগে। কি রে ভাই, রেডি হওয়ার পর জানছি যে আমাদের দুজনকে নিয়ে 2 বোনের গল্প ভাবা হচ্ছে, এটা আমাদের কাছে কোনো আইডিয়াই ছিল না। তারপর আবার শুনলাম যে যমজ বোনের। আচ্ছা, তারপর সেদিনকে তো আমাদের লুক সেটে বা অডিশনে অনেক যমজ বোনেরাও এসেছিল, রিয়েল যমজ বোনেরা এসেছিল, রিয়েল। সেখানে আউট অফ এভরিবডি রিয়েল যমজ বোনদেরকেও আমরা ইয়ে করে আমরা ছাড়িয়ে গিয়ে আমি আর তিতিক্ষা সিলেক্ট হলাম ফর 2 শালিক। আমাদের মনে হয় এটা আমাদের কপালে লেখা ছিল। মানে যখন তোমরা দুজনকে প্রথমবার দেখলে কোথাও গিয়ে মনে হয় এতটা মিল কিভাবে হয়? মানে না আমি যখন প্রথম ওকে দেখেছিলাম আমার মনে হয়নি ওকে আমার মতন দেখতে। আচ্ছা, আর ওরও আমাকে মনে হয়নি যে হ্যাঁ আমাদের মধ্যে সিমিলারিটিস আছে, একদম হুবহু এক দেখতে বা একদম এক দেখছে এরকম মনে হয়নি। কিন্তু অদ্ভুত ভাবে যেদিনকে আমরা লুক সেট করতে গেলাম, যখন আমরা রেডি হলাম, রেডি হওয়ার পর মনে হচ্ছে না ওকে আমার মতন দেখতে। এক্স্যাক্টলি, মানে কতটা একটা চরিত্রের ইম্প্যাক্ট পড়ে একটা মানুষের ওপর। আস্তে আস্তে ধীরে ধীরে 2 শালিক করতে করতে আমাদের অনেক সময় অদল বদলের কস্টিউম হতো, ও আমার কস্টিউম পরছে, আমি ওর কস্টিউম পরছি। ওই সময় না হঠাৎ আমি দেখলাম না এটা তো আমি, তাহলে না ওটা তিতিক্ষা দাঁড়িয়ে আছে, মানে তখন আর কোনোভাবে আলাদা লাগতো না। চরিত্রের জন্য হয়তো কোথাও গিয়ে দুজনকে একই লাগতো। একদমই। অন স্ক্রিন তোমরা দুজন বোন ছিলে, বন্ডিংটা ভীষণ স্ট্রং এবং ভীষণ ভালো ছিল। অফ স্ক্রিন বন্ডিংটা দুজনের কেমন? অফ স্ক্রিন বন্ডিংটাও তো সেম, খুবই ভালো। আর আমাদের এরকম না যে শুরু থেকেই বন্ডিংটা মানে শুরু থেকে একদম বন্ডিং আমরা ঝাঁপিয়ে পড়ে বোন হতেই হবে আমাদেরকে, বা আমাদের মানে বোনের যেহেতু সম্পর্ক তো সেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে। যেটা হয়েছে খুবই
সুন্দরভাবে হয়েছে, খুব স্লোলি হয়েছে, যেভাবে হওয়া উচিত। আস্তে আস্তে আমরা একে অপরকে জানলাম, পরিচয় হলো, হালকা একটা বন্ধুত্ব তৈরি হলো, ভালো বন্ধুত্ব তৈরি হলো, তারপর বোন হয়ে গেলাম। খুবই নর্মাল এন্ড অর্গানিক ওয়েতে হয়েছে। এমন না যে প্রথম দিন গিয়েই ঝাঁপিয়ে পড়েছে যে ভাই তুই আমার বোন, ওটা হয় না। বোন তো অফ স্ক্রিন ও বোনই হতে হবে, এরকম কোনো ব্যাপার আমার মধ্যেও নেই। আমার মনে হয় না যে একটা সিরিয়ালে কাজ করতে গেলে সেখানে আমাকে যদি প্রেমের অভিনয় করতে হয় কারোর সাথে, তার সঙ্গে প্রেমে পড়ে যেতে হবে, বা আমাকে যদি মরতে হয় বা মরার অভিনয় করতে হয় তাহলে তোমাকে মরে যেতে হবে। তো এটা আমার কাছে আমি খুবই ইনভ্যালিড মনে করি যে একটা বেসিক বেসিক কমিউনিকেশন ফ্রেন্ডশিপ তো দরকার হয় কালিগদের মধ্যে, বা তাকে যে বনি মনে করতে হবে আমি খুব সেপারেট রাখি এমনি আমার প্রফেশনাল এরিয়া এন্ড মাই পার্সোনাল লাইফ। কিন্তু ও আমার ওই পার্সোনাল জোনে ঢুকে গেছে। ঝিলিকের যে চরিত্রটা, নন্দিনী দত্ত এই ঝিলিকের চরিত্রটার সাথে নিজের কতটা মিল খুঁজে পায়? কোর ভাবো, মানে করেই চিন্তা করো, তাহলে আমি বলবো যে ঝিলিক যতটা গিভিং একটা মেয়ে, যতটা লোকের কথা ভাবে, নন্দিনীও অনেকটাই তাই। অতটাও নয় ঝিলিক যতটা, বাট আমি মনে হয় ঝিলিক আর নন্দিনীর মধ্যে যদি একটা লাইন যেটা খুবই সেম, সেটা হচ্ছে যে দুজনেই খুব গিভার, দুজনেই দিতে খুব ভালোবাসে, দুজনেই ভালোবাসতে জানে, আর ওই হার মানবো না ওই স্পিরিটটা দুজনের মধ্যেই আছে। ঝিলিক চরিত্রটাই ইটসেলফ আ ভেরি গুড ক্যারেক্টার, খুবই ভালো, আমার খুবই কাছের একটা চরিত্র। আমি নিজেও লিখেছি আমার ইনস্টাগ্রামে পোস্টে যে যে মেয়েটা সারাটা জীবন খালি লোকের কথাটাই ভেবে গেছে, আখির কথা, তারপর নিজের বন্ধু দেবার কথা, নিজের বরের কথা, নিজের শ্বশুর বাড়ির কথা, কোনোদিনও নিজের কথা ভাবিনি, তাকে শেষ অবধি ভগবান কিন্তু সবটা ভরিয়ে দিল, বোনও দিল, বড় দিল, বন্ধুও দিল, এবং সে মাও হলো। মায়ের মতন মাদারহুড এনজয় করার সৌভাগ্যটা পেল সে। তো আমার মনে হয় ওই গিভিং এর জায়গাটা আমার আর ওর এক। এই এখনো অবধি দাঁড়িয়ে দুই শালিকের এতদিনের যে শুটিং এর যে অভিজ্ঞতা, কোন বিষয়টা এখনো চোখের সামনে ভেসে ওঠে, মানে ভোলার মতো কোন বিষয়টা নয়? হ্যাঁ, দুই শালিক হ্যাজ বিন আ জার্নি। আমার মনে হয় প্রত্যেকটা স্মৃতি আমি কোনো কিছুই ভুলতে পারবো না। অনেক অনেক সিন আছে যেটা আমি খুব মানে ফিল হয়েছে, আমার খুব লেগেছে বুকে টাং করে। আচ্ছা, অনেক জায়গায় আমার ফিল হয়েছে, যেরকম যখন গৌরব ব্লাস্টিং এ মানে নিখোঁজ হয়ে গেল, তারপর আখিকে যখন পাওয়া যাচ্ছিল না, আখির সাথে আমার যে সিন গুলো, প্রথম দিন আমাদের বৃষ্টি ভেজার যে সিনটা হয়েছিল, দেখা হয়েছিল, তারপর চায়ের দোকানে গিয়ে যে সিনটা করেছিলাম, অনেক সিন আছে যেখানে আখির সাথে বেশি, যেখানে আমার মন থেকে ফিল হয়েছিল যে সত্যি আমার কেউ কাছের কেউ কষ্ট পাচ্ছে। সেটা একটা অ্যাক্টরের কাছে খুবই একটা পাওনা, কারণ আমরা অভিনয় করি, আমরা চরিত্রকে জীবন্ত করি, কিন্তু যখন কাট বলে আবার নিজের কাছে ফেরত চলে আসি। খুব কম ক্ষেত্রেই হয় যেটা আমরা একদম ভিতর থেকে এক্সপিরিয়েন্স করে করতে পারি, তাহলে উই বিকাম জাস্ট টেকনিক্যাল। নিয়ে সিরিয়ালে তো সেটাই হয়, কারণ সিরিয়ালে তোমাকে ব্যাক টু ব্যাক এতগুলো সিন করতে হয়, আর প্রত্যেক দিন করতে হয়, তো একটা টাইমে গিয়ে ল্যাথার্জি চলে আসে, বা একটা টাইমে গিয়ে মানে টেকনিক্যাল হয়ে যায়। কিন্তু আমি সত্যি আমার বন্ড গুলো যেটা, সেটা সত্যি উপভোগ করে করেছি। আচ্ছা ধরো যদি দুই শালিকের সেটে মানে একদিনের জন্য ফিরে যেতে পারতে আবার, তাহলে কোন জিনিসটাকে মানে সব থেকে আগে ফিরে পেতে চাইতে, মানে কোন বিষয়টা যদি একদিনের জন্য আবার শুটিং ফ্লোরে যেতে পারতে দুই শালিকে, তাহলে কোন বিষয়টা আবার ফিরে পেতে চাইতে? আরেকবার ঝিলিক হতাম, তৈরি হতাম ঝিলিক হিসেবে, আবার শর্ট দিতাম ঝিলিক হিসেবে। আমাদের কাছে তো এটাই যে আমরা ওই অ্যাকশনটা শুনতে চাই, একদম রোলিং অ্যাকশন, তারপর আবার ওই প্যাকআপটা শুনতে চাই। সেটা হয়তো অন্য কোথাও গিয়েও শুনবো, কিন্তু ঝিলিককে ডাকো, মানে শর্টের আগে ডিরেক্টর যে বলে ঝিলিককে ডাকো, ঝিলিক এদিকে এসো, ওই চরিত্রটা আরেকবার হতে পারতো। এমন তৈরি হতে হবে যাতে অন্যের মাথার ছাতা হতে পারিস, কিন্তু কারোর পায়ের জুতো হবি না। আমাদের প্রত্যেকের জীবনেই অনেক ওঠানামা থাকে, সেই যে ওঠানামার সময়গুলো নিজেকে তুমি কিভাবে সামলাও কঠিন পরিস্থিতি যখন আসে? আমি এখন যে স্টেজে আছি নিজের জীবনের লাইফে, আমি একটাই কথা সবাইকে বলি, ডোন্ট টেক লাইফ
সো মানে ডোন্ট টেক লাইফ সো হার্ড অন ইউ। মানে লাইফ তো হতেই থাকবে, লাইফ চলতেই থাকবে, লাইফে জিনিসপত্র হতেই থাকবে, এদিকে ক্যারিয়ারও তোমার চলতে থাকবে, সবই হতে থাকবে। তো তোমাকে জাস্ট ওর মধ্যে দিয়ে প্রসেস করে যেতে হবে। আজকে এটা এলো, দেখে নিলে ঠিক আছে, কি আর হবে। মানে তুমি প্রথমে ওয়ার্স্ট টু ওয়ার্স্ট চিন্তা করবে যে আমার সবচেয়ে খারাপ একটা সিচুয়েশন থেকে কি হতে পারে, মানে কি হতে পারে এইটা যে আমার সাথে ঘটলো এখন, এখান থেকে আমার সবচেয়ে খারাপ কি হতে পারে। তুমি বলে আচ্ছা এইটা সবচেয়ে খারাপ হতে পারে, আচ্ছা এটা তুমি আগেও দেখেছি এরকম, ঠিক আছে। ডোন্ট টেক লাইফ সো সিরিয়াসলি, মানে জাস্ট লিভ লাইফ, মানে লাইফটাকে না মানে এভাবেই নিতে হবে, কিছু করার নেই। ইট হ্যাজ ইটস আপস এন্ড ইট হ্যাজ ইটস ডাউনস। তোমাকে এভাবেই নিতে হবে। তোমার যখন আপ যাবে তখন আপ যাবে, আপ যাবে, আপ যাবে, তখন তুমি আর লাইফটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে না। তখন তুমি জাস্ট চলছো, মানে ওই ফ্লোতে চলে যাচ্ছ, কারণ তখন তোমার ভালো সময়। ডাউন যে টাইমটা যায় তখন মনে হয় যেন সময়টা কাটছে না, লাইফটা কাটছে না, তখন ওই লাইফটাকে ওভাবেই জাস্ট নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর আমার মনে হয় সবাই, এভরিবডি নোজ হোয়াট টু ডু। আমি জানি, তুমি জানো তোমার জীবনে কি করতে হবে, আমি জানি আমার জীবনে কি করতে হবে। আমরা জাস্ট ক্ষণিকের জন্য ভুলে যাই। তাই জন্য আমি লোককে বেশি জ্ঞান এখন আর দিই না যে তোর এটা করা উচিত, বা কারোর কিছু হলো যে আমাকে কিছু বললো, আমি শুনি। কারণ এখন মানুষ আর শোনে না কথা। এখন কিছু বললে 10টা জ্ঞান দিয়ে দেবে। তুমি যদি আমাকে এসে বলো যে নন্দিনী আমার না খুব মনটা খারাপ লাগছে, তুই এটা কর, তুই জিম যা, তুই খা, তুই একটু চকলেট খা, তুই কোনো কাজ করিস না নিজের ওপর, তুই নিজের ওপর কাজ কর, তুই চুল কাটতে যা, তুই সালান যা, এগুলো মেটেরিয়ালিস্টিক খুশি, এগুলো দিয়ে খুশি হয় না। আমি এটা শুনি না, আমি জিজ্ঞাসা করি হ্যাঁ কেন মনটা খারাপ লাগছে, কি হচ্ছে তোর ভেতরের ব্যাপারটা, কেউ আসল কথা জানতে চায়। আমি শুনলাম তোমারটা, দিয়ে আমি চুপ করে গেলাম। আমি জাস্ট কমফর্ট দিলাম, তোমার 1 কাপ চা বানিয়ে দিলাম, তুমি চা খেলে, আমি চা খেলাম, দুজনে মিলে হেঁটে এলাম। 2 দিন পর তুমি নিজে এসে আমাকে বলবে নন্দিনী আমি না ওদিনকে বেশি ওভার রিঅ্যাক্ট করছিলাম, আমার এখন বেটার লাগছে। একদম, মানে সব জানে কি করতে হবে। আমরা নোবডি টু গিভ জ্ঞান, আমরা কেউ জ্ঞান দেওয়ারই নই। আর যতক্ষণ না জ্ঞান তোমার থেকে চাওয়া হচ্ছে, প্লিজ কেউ জ্ঞান দিও না। একদমই খুবই মানে যেচে পড়ে জ্ঞানটা না লোকে হেল্প হিসেবে নেয় না, জ্ঞান হিসেবে নেয়। জ্ঞান দেওয়াটা কোনো হেল্পের কাজ মানে হয় না। শোনো আগে মানুষটা কি, আমি জ্ঞান দরকার, জ্ঞান অবশ্যই দরকার। একটা ভালো অ্যাডভাইজার লোকের জীবনে দরকার, ক্যারিয়ার অ্যাডভাইজার, নিজের লাইফের অ্যাডভাইজার। তাকে ফোন করে ভাই এরকম হচ্ছে কি করব, বা এরকম হচ্ছে কি করি বলো তো, জিজ্ঞাসা করতে দাও। তার আগে তুমি শোনো মানুষটার প্রবলেমটা কি। কঠিন পরিস্থিতিতে সব থেকে বেশি কোন মানুষটাকে মনে হয় যে এই মানুষটা পাশে থাকলে আমি এইসব পরিস্থিতি সামাল দিতে পারবো? মা বাবা। আমার মনে হয় মা বাবার থেকে কনস্ট্যান্ট সাপোর্টার, কনস্ট্যান্ট তোমার যে সাপোর্ট, ইউর ব্যাকবোন ইজ ইউর মম ড্যাড। কারণ ওরা তুমি যাই করে না, ওরা তোমায় ছেড়ে যাবে না, ওরা তোমাকে ছেড়ে যাবে না। না তুমি ওদেরকে ছেড়ে যেতে চাইলে তোমাকে ছাড়বে। ওদের সঙ্গে সবকিছু হয়তো তুমি শেয়ার করতে পারছো না এই মুহূর্তে, বাট দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং। তোমার বয়সটা সে পেরিয়ে এসেছে, সব জানে। আমার মনে হয় মা বাবার সঙ্গে সন্তানের এমনই একটা সম্পর্ক হয়ে যায়, তারপর ওই সম্পর্কটা কারোর সাথে হয় না আমার মনে হয়। কারণ মা বাবাই এট দি এন্ড অফ দ্য ডে থেকে যায়। তোমায় কোনো এফোর্ট দিতে হয় না, কোনো ঝগড়া করতে হয় না। তুমি আমার জন্য এটা করলে না কেন, তুমি আমাকে মেসেজ করলে না কেন, তুমি আমায় ফোন করলে না কেন, তোমাকে আমি তাকালাম, এইসবে কিছু থাকে না, কোনো কমপ্লিকেশন নেই। সম্পর্কটা একদম খুবই পিওর একটা সম্পর্ক। আর একটা পয়েন্টের পর যখন কারোর বিয়ে হয়, ভালো মানুষের সঙ্গে বিয়ে হয়, তার হাজবেন্ড, আমি মনে করি স্বামী স্ত্রীর সম্পর্কটা সবচেয়ে সুন্দর আর সবচেয়ে সেলফলেস একটা সম্পর্ক। কোন দিক থেকে? আমাদের কিন্তু মা বাবার সাথে থাকতেই হবে, বা নিজের সিবলিং এর সঙ্গে থাকতেই হবে, বনিবনা করতে হবে, কারণ আমাদের রক্ত বইছে ওখানে, তাই তো। কিন্তু একটা মানুষ যে একটা অন্য ফ্যামিলি থেকে এসেছে, একটা অন্য জায়গা থেকে এসেছে, আমি অন্য জায়গা থেকে এসেছি, আমার আপব্রিঙ্গিং অন্য জায়গায়, ওর আপব্রিঙ্গিং অন্য জায়গায়, আমাদের ব্লাড আলাদা, আমাদের সব আলাদা, ডিএনএ আলাদা, তাও হাজবেন্ড ওয়াইফ কিন্তু যে সম্পর্কটা হয় সবচেয়ে বেশি সময় কাটায় একসাথে, স্প্যানটা অনেকটা বেশি হয়। তো ওই একটা সম্পর্ক যেটা খুব সুন্দর। কখনো প্রচন্ড এফোর্ট দিয়ে একটা মানুষকে মানে তাকে খুব ভালোবেসেছো, কিন্তু পরবর্তীকালে গিয়ে বুঝতে পেরেছো যে যাকে আমি এত এফোর্ট দিলাম সে মানুষটা ভুল ছিল, এরকম কোনো ঘটনা কি তোমার সাথে হয়েছে বা ঘটেছে? এটা তো মানে ডেলির ঘটনা, মানে এটা তো
সবার জীবনের প্রত্যেক দিনের ঘটনা, কারণ স্বাভাবিক ব্যাপার। দেখো কে বিচার করবে যে ও ঠিক করেছে বা আমি ভুল করেছি? কেউ বিচার করার নেই। তার দিক থেকে তার মনে হচ্ছে আমি তো ঠিকই করেছি, আমার এইটুকুনি দেওয়া সাধ্য, আমি এইটুকুনি দিয়েছি। আমার মনে হয়েছে যে আমি এতটা দিয়েছি, ও আমাকে এত কম দিল কেন? হয়তো ওর কাছে ওই কমটাই আছে, অতটাই ওর ক্যাপাসিটি। আজকে আমার কাছে 2টো আপেল আছে, ওর কাছে 1টা আপেল আছে, আমি 2টো আপেল ওকে দিলাম, ও 1টা আপেল অর্ধেক করে আমাকে দিল, আর অর্ধেকটা নিজের কাছে রাখলো। এটাও কিন্তু খুব জরুরি যে নিজের সবটা তুমি দিয়ে দিও না। যে তুমি সবটা দিয়ে দিলে তোমার কাছে কিছু থাকবে না, তোমার ঝুড়ি ফাঁকা। নিজের জন্য কিছু রাখতে হবে। আমার কাছে 2টো আপেল থাকলে আমি 1টা আপেল দেবো, 1টা আপেল আমার জন্য রাখবো, অ্যাটলিস্ট অর্ধেক আপেলটা আমার জন্য রাখবো। মানে আমরা কি করি, যারা দিতে ভালোবাসে তারা 2টো আপেল ধরে দিয়ে থাকে। সেখানে অন্য মানুষ যদি রেসিপ্রোকেটটা না করে, তোমাকে এটা বুঝতে হবে যে তার কতটা দেওয়ার সামর্থ্য। কারণ সবার ক্যাপাসিটি আমার মতন বা যারা দিতে পারে যাদের মতন থাকে না। তুমি যে এক্সপেক্ট করো সবাই দেবে, না, দিতে পারবে না ওরা। জীবনে ভুল মানুষ আসাটা কি দরকার? মানে সঠিক মানুষটাকে চেনার জন্য কি জীবনে একজন ভুল মানুষ আসাটা দরকার? সেটা ভালোবাসার ক্ষেত্রেও হতে পারে কিংবা বন্ধুত্ব। মানুষ চিনতে কি শেখায় একজন ভুল মানুষ এসে? সেটা হ্যাঁ, মানুষ তো চিনতে তো মানুষকে শেখাই। আমার যেমন একটা জিনিস আছে যে আমি মানুষ খুব ভালো চিনতে পারি এখন এসে। আমি মানুষকে দেখে প্রথম গ্লান্সে 1বার 2বার 3বারের মাথায় মানুষকে চিনে যাই। ভুল মানুষ তো আসা খুবই দরকার। মানুষ একটু ঠকলো, মানুষ একটু কষ্ট পেলো, মানুষ একটু আঘাত পেলো, মানুষ একটু বুঝলো যে না আমি তো আবার ভুল করলাম, তাহলে তো সিনেমা তৈরি হবে, তাহলে তো গল্পে মশলাটা হবে। সবই যদি ঠিক আছে, ও এই মানুষটা ভালো তো এই মানুষটা ভালোই বেরোলো, ওটাও ভালো তো ভালোই বেরোলো, ওটা খারাপ তো খারাপই বেরোলো, তাহলে দেয়ার ইজ নো থ্রিলের জন্য ঠিক আছে। ভুল মানুষ তোমার মনে হচ্ছে কারণ তোমার সাথে ওর মতের অমিল হচ্ছে, ওই মানুষটার জন্য ও ঠিকই। আচ্ছা, একদম। তো ওই মানুষটা আসবে, ভুল মনে হবে, কাটাকাটি হবে, কথা হবে না, উই ইভেন্চুয়ালি মুভ অন উইথ আওয়ার লাইফ। একতরফা ভালোবাসায় বিশ্বাস কর? না, একতরফা ভালোবাসা আমি বিশ্বাস করি বলতে কি, হ্যাঁ হয়তো বটেই, একতরফা ভালোবাসে তো মানুষ, বাট ওই একতরফা সারা মানে আমি ওটাকে এনকারেজ করি না। কখনো এরকম হয়েছে কাউকে ভালোবেসেছো কিন্তু কখনো বলতেই পারোনি? না, হয়নি। বলে দিয়েছি, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমার ভালোবাসা হলে আমি বলে দিই। আমি জীবনে খুব কম ভালোবেসেছি, মানে আমার ভালোবাসা খুব খোল্লামখুচি নয়। আমি জীবনে খুব কম ভালোবেসেছি। আমার একটা ব্যারিয়ার আছে, জানো তো। আমি সেটার মধ্যে কাউকে ঢুকতে দিই না। আমি খুব মানে স্ট্রিক্ট বিহেভ করি শুরুতে। কারোর সঙ্গে দেখা হলে লোকে হয়তো ভাবে দূর থেকে আমার খুব অহংকার আছে, অ্যাটিটিউড আছে, আমার এ আছে, কিন্তু ওটা না আমার একটা ব্যারিয়ার। আমি একটু দূরে রাখি লোকজনদের। কিন্তু যখন ঢোকাই তাকে আমার জীবনে, তাকে আমি সারা জীবন ভালোবাসি। মানে আমি একজনকে, আমি জানি না, আমি কনসেপ্টটা যে ওয়ান্স ইউ লাভ সামবডি হাউ ক্যান ইউ আনলাভ দ্যাট পারসন। আমি একজনকে ভালোবাসলাম আমার সবটা দিয়ে, তবে কয়েকদিন পর কি আমার ভালোবাসা উঠে গেল? আমার হয় না। আমি জীবনে খুব কম ভালোবেসেছি, আর যাদের ভালোবেসেছি তাদের আমি সারা জীবন ভালোবেসে যাবো। তার জন্য ভালোবাসাটা একদম খাঁটি। আমার ভালোবাসা আমার থাকবে, হয়তো আমি তার সাথে থাকবো না, বা আমি তার সাথে কথা হবে না, বা এ হবে না, কিন্তু আমি তার কোনোদিনও, আমি সবসময় আমার প্রেয়ার যে ও থাকবে, বা ওর কোনো দরকার হলে আমি যাব। সে বন্ধুত্বের ক্ষেত্রে বলো আর ভালোবাসার ক্ষেত্রে, আমার ভালোবাসা কখনো উঠে যায় না, কখনো না। হ্যাঁ, সে যদি চূড়ান্ত আমার সাথে খারাপ করে, তাহলে হয়তো আমি আর তার জন্য আমি আর কামনা করব না, তার সঙ্গে দেখা করব না, কিন্তু তাও আমি তার খারাপ চাইবো না। তার ক্ষতি চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ মানুষ যাকে ভালোবাসে তার ক্ষতি চাইতে পারে না। একদমই তাই। আগামী দিনে তোমাকে কি ধরনের চরিত্রে আমরা দেখতে পাবো? আমি নিজে জানতে চাই যে আগামী দিনে আমি নিজেকে কোন কোন চরিত্র দেখতে পাবো। না, ইচ্ছে তো থাকে মানুষের। আমার খুব লাভ স্টোরি করার ইচ্ছে। মানে আমার মনে হয় 90s এ বা আর্লি 20s এ যে লাভ স্টোরি গুলো হতো, সেরকম কেন কেউ সিনেমা করছে না, বা সেরকম কোন মানে ওই প্রেমটা, যেমন রহনা আয়ে তেরে দিল মে যখন নাদিয়া মির্জা এসেছিল, ফার্স্ট ইন্ট্রোডাকশন সিনটা হয়েছিল বৃষ্টিতে, বিদ্যুৎ চমকাচ্ছে ওর মুখে। আমি খুব ওই রোমান্টিক মানে এরিয়াটা আমার খুব ভালো লাগে।
থ্রিলার্স এন্ড এভরিথিং তো ফাইন, হ্যাঁ। কিন্তু একটা প্যাশনেট লাভ স্টোরি, আমি খুব একটা প্যাশনেট লাভ স্টোরি করতে চাই, মানে ভেরি প্যাশনেট লাভ স্টোরি, মানে তোমার ধরো অর্জুন রেড্ডির মতন, কবির সিং এর মতন, এরকম। কবির সিং অনেকেই পছন্দ করে না, হ্যাঁ। প্যাশনেট লাভ স্টোরি। হ্যাঁ। বা তুমি যে এগুলো তো না এখনকার দিনে, পুরোনো দিনে তুমি যদি কিয়ামত সে কিয়ামত তক, পেহলা নশা পেহলা প্যার, ওটা, তারপর অনেক লাভ স্টোরি, ইশক আছে, অনেক লাভ স্টোরি আছে, মানে প্রপার লাভ স্টোরি, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, অনেক লাভ স্টোরি আছে, কুছ কুছ হোতা হ্যায়, মানে এগুলো সব ট্রায়াঙ্গেল, মানে দুজনের লাভ স্টোরিও আছে। সেই লাভ স্টোরি কেউ এখন বানাচ্ছে না, মানে খুব প্রেমের যে কাহিনী, সেগুলো দর্শকের দেখতেও ভালো লাগে, মানুষকে আরো ইয়াং রাখে। তোমারও করতে খুব ইচ্ছে করে, আমারও করতে খুব ইচ্ছে করে। আড্ডা তো এভাবেই চলতে থাকবে, কিন্তু একটা টাইমের পর আমাদের ইতি টানতে হবে। একদম। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে, এত ভালোবাসা দিচ্ছে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবসময় বলি যে ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমি দুই শালিকের পর থেকে, এর আগেও অনেক পেয়েছি, যেহেতু এরকম একটা লিডিং চ্যানেলে আমার মুখ্য চরিত্র হিসেবে অভিনয় করা, তার জন্য মানুষের কাছে রিচটা পেয়েছি। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনারা দিয়েছেন, অনেক রিল, অনেক এডিট, এগুলো বানাতে খুব কষ্ট হয়, আপনারা সেগুলো করেছেন। আমার মনে হয় না যে আপনারা ছাড়া যে আমাদের কোনো এক্সিস্টেন্স আছে। আমি যখনই আপনাদের সঙ্গে রাস্তায় দেখা হয়, আই ওয়েট, আপনারা ছবি তুলতে চাইলে আমি কথা বলতে চাই, বাট আমি এটাই বলবো যে ভালোবাসার জায়গায় থাকবে, কিন্তু আপনাদের সেফটি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কেউ এমন কিছু আবেগে বসে বা ভালোবাসার মধ্যে দিয়ে করবেন না যেটা দিয়ে আপনি নিজেকে ক্ষতি করছেন। আমি রিসেন্টলি একটা পোস্ট দেখেছি দুই শালিকের, কেউ একজন হাত কেটে, লিটারালি হাত কেটে রক্ত দিয়ে দুই শালিকের নাম লিখেছে। না, আমি তোমাদের ভালোবাসা আবেগটা বুঝতে পারছি, আমি খুবই 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 গর্বিত যে আমার এরকম ফ্যান্স আছে, এরকম ভালোবাসার লোক আছে, কিন্তু তোমরা তো আমার সব ভাই বোন দিদির মতন, আমাকে যাই মনে করো এই কাজগুলো তোমরা কেউ করবে না। আমি কারোর কোনো রকম কোনো শারীরিক ক্ষতি বা মানসিক ক্ষতি চাই না, কোনো একটা কিছুক্ষণের আবেগের জন্য। আমার মনে হয় আবেগ, অতিরিক্ত কোনো কিছু মানুষকে শেষ করে দেয়, অতিরিক্ত রাগ, অতিরিক্ত আবেগ, অতিরিক্ত ভালোবাসা। তাই জন্য সুস্থ ভালোবাসা, সুস্থ আবেগ এবং অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, এভাবেই আমাকে দেখে যাবেন। নিশ্চয়ই আমি খুব জলদি আসবো নতুন একটা ভালো চরিত্র নিয়ে। টিল দেন, টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।